This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের বিরোধিতাকে হাতিয়ার করে ক্ষমতায় থাকতে চাইছেন ইউনূস। সহানুভূতির হাওয়া তুলতে ইউনূসের দোসর নতুন দল এনসিপি ক্ষমতা কক্ষিগত রাখতে এনসিপি গঠনে মদত দিয়েছেন ইউনূস। জাতীয় নাগরিক পার্টির সংগঠন গড়ে তুলতে ভোট করাতে আরো সময় নিচ্ছেন ইউনূস। বিএনপি জামাত ভোট চাইলেও ভোটের কথা মুখে আনছে না এনসিপি। অনিক চট্টোপাধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। অনিক বাবু, বাংলাদেশের পরিস্থিতি এখন কি? তারা কি আদেও ভোটের দিকে হাঁটবে? আপনার একের পর এক পক্ষের সঙ্গে যে বৈঠক হয়েছে, আপনার কি মনে হচ্ছে তাদের প্রবণতা কোন দিকে? দেখুন, আগে বলা হয়েছিল, যদি খেয়াল থাকে, আগে বলা হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। এখন বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনের জন্য সবসময় একটা সময় বাড়িয়ে নেওয়া হচ্ছে। এবং আরেকটা কথা হচ্ছে যে ইউনূস আদৌ পদত্যাগ করবেন কিনা, পদত্যাগ তো করবেনই না এই মুহূর্তে যা বোঝা যাচ্ছে। এবং আগামীতে ওনার কিন্তু আরেকটা উদ্দেশ্য হলো যে দেশের প্রেসিডেন্ট হয়ে যদি উনি থাকতে পারেন, এরকমও শোনা যাচ্ছে। আর বাংলাদেশের সেনার মধ্যে একটা রাজনীতির চেষ্টা করছেন অন্তর্বর্তী সরকার, যেটাও বাংলাদেশি রাজনীতির পক্ষে একটা অন্য মোড় আনতে পারে। অর্থাৎ সেনার মধ্যে একটা বিভাজনের চেষ্টা হচ্ছে। বর্তমান সেনাপ্রধানকে সরিয়ে অন্য কাউকে সেনাপ্রধান করার একটা চেষ্টা হচ্ছে। সব মিলিয়ে এবং এই এনসিপির সঙ্গে যে ইউনূসের যে গাঁটছড়া, আমি আগেও অনেক জায়গায় বলেছি যে এনসিপি যতদিন না পলিটিক্যালি তারা স্টেবল হচ্ছে, অর্থাৎ নিজেদের জমি কিছুটা হলেও অন্তত তারা মজবুত করতে পারছে, ততদিন কিন্তু নির্বাচন হবে না বাংলাদেশে। অর্থাৎ এনসিপি কে জিতিয়ে আনার একটা মরিয়া চেষ্টা থাকবে ছাত্রদের যে সংগঠন, যদিও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সেক্ষেত্রে বাধাস্বরূপ হবে। এবং আওয়ামী লীগকে একেবারে যে যদি নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না দেওয়া হয়, সেটা কিন্তু নির্বাচনের যে পূর্ণাঙ্গ নির্বাচন হবে কিনা সেক্ষেত্রে সে নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাবে। ফলে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা এখন যথেষ্ট টালমাটাল, একটা অরাজকতার দিকে বাংলাদেশ আরো এগোবে বলেই আমাদের মনে হয়। অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনারা শুনছিলেন বাংলাদেশের পরিস্থিতি এখন ঠিক কোন জায়গায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে মতামত শুনছিলেন। আর একের পর এক আপডেট বাংলাদেশ সম্পর্কে যা আসছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যার মধ্যে অন্যতম ইউনূসের বিরুদ্ধে মাত্রা ছাড়া দুর্নীতির বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে। কুর্সিতে বসেই শ্রম আইন লঙ্ঘন করা হয়েছে। অর্থ পাচার সহ নিজের নামে থাকা সব মামলা খারিজ করিয়েছেন ইউনূস। ক্ষমতার অপব্যবহার করে মকুব করিয়েছেন গ্রামীণ ব্যাংকের বকেয়া 666 কোটি টাকা কর। গ্রামীণ ব্যাংকের মুনাফার ওপরেই 5 বছরের জন্য কর মকুব করিয়ে দিয়েছেন। গ্রামীণ ব্যাংকের সরকারি মালিকানা 25% থেকে কমিয়ে 10% করিয়েছেন। গ্রামীণ ট্রাস্টে বেআইনিভাবে 700 কোটি টাকা হস্তান্তর করিয়েছেন। নিজের আত্মীয় স্বজন, এনজিওর সহকর্মীদের সরকারি পদে যথেচ্ছ নিয়োগ করেছেন। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদের। আমাদের সেনা যেমন 2 সপ্তাহ আগে পাকিস্তানের মাটিতে নিখুঁত ড্রোন স্ট্রাইক করেছে, তেমনি নিখুঁতভাবে কিছু নথি সামনে এনেছে বাংলাদেশি সেনা। ওয়াকারুজ্জামানের দপ্তর থেকে প্রকাশিত সেই নথিতে কি দেখা যাচ্ছে? গত বছর বাংলাদেশে অভ্যুত্থানের পর, হাসিনা সরকারের পতনের পর সেনার আশ্রয়ে ছিলেন সেদেশের প্রাক্তন প্রধান বিচারপতি ওয়াবদুল হাসান। আরো অনেকে সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু সেই ওয়াবদুল হাসানের সেনা আশ্রয়ে থাকাটা কেন গুরুত্বপূর্ণ, কেন আপনাদের সামনে এই তথ্য তুলে ধরছি? কেন শুধু তার নামই মার্কার দিয়ে হাইলাইট করে বাজারে প্রকাশ করলো বাংলাদেশ সেনা, সেটা আবার স্পষ্ট করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। তৎকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে।
কোটা বিরোধী আন্দোলনে হাসিনার গদি উল্টে দেওয়ার পরেই ইউনূসের গদি নিশ্চিত করেছিল আন্দোলনকারীরা। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গড়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে তার আগে অনুমতি জোগাড় করেছিলেন বলে দাবি করেছিলেন আন্দোলনকারী ছাত্র নেতৃত্ব। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ অন্তর্বর্তী সরকার গঠনের সায় দিয়েছে। তৎকালীন প্রধান বিচারপতি সই দেখিয়ে একথা দাবি করা হয়। নাহিদ ইসলামরা জানান, তাঁরা প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে অনুমতি নিয়েছেন, কিন্তু বাংলাদেশে পালা বদলের 9 মাসের মাথায় বাংলাদেশ সেনা কি বলছে? শুক্রবার বাংলাদেশ সেনা কিছু নথি প্রকাশ করে কারা কারা সেনা আশ্রয় ছিলেন তা প্রকাশ করে। তালিকায় নাম বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতির। ওবায়দুল হাসান ঢাকার সেনানিবাসে ছিলেন বলে দাবি করা হয়। এই নথি প্রকাশের পরেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। সজীবের প্রশ্ন, এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করল। খেলা বুঝতে হবে। সম্ভবত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনূস গ্যাং। এই মিথ্যা রেফারেন্সের শপথ নেন ইউনূস সরকার। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোনো বিচারপতির সই ছিল না এবং তারা বিচারপতির বাসায় গিয়েছে বলে এই খবরও প্রচার করা হয়েছিল। অথচ ISPR এর লিস্ট থেকে দেখা যায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা কেউ জানত না। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তালিকা প্রকাশের মাধ্যমে এই গোপন সত্য সামনে আনার জন্য। ইউনূস সরকারের শপথ গ্রহণ অবৈধ, কোনো সন্দেহ নেই। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।